সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। চালের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম, সাথে থাকবেন ডেইলি স্টারের অ্যাসাইনমেন্ট এডিটর রিয়াজ আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। আমি শুরুতেই ডক্টর জাহাঙ্গীর আপনার কাছে যাব এবং জানতে চাবো যে এই যে ভরা মৌসুম, এখন তো আমরা জানি যে কৃষকের বোরো ধানের মৌসুম এবং কৃষকের ঘরে বোরো ধান উঠবে, দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে, কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি চিত্রটা সম্পূর্ণই বিপরীত। গত বছর যেখানে টিসিবির একটি পরিসংখ্যানে আমরা দেখতে পাই যে গত বছর এই সময় চালের দাম, মোটা চালের দাম 33 থেকে 35 টাকা ছিল, আর এখন সেই চালের দাম 45 থেকে 48 টাকা। কেন এই পরিস্থিতি হলো? দেখুন, এখানে দুটো কারণ। একটা হলো যে চালের উৎপাদন আমরা যা আশা করছিলাম সেই পরিমাণ হচ্ছে না। দ্বিতীয়ত, সরকারের গোদামে যে পরিমাণ স্টক থাকার কথা সেই পরিমাণ নাই। এই দুটো কারণ। প্রথম কারণটা হলো যে আপনারা জানেন যে সিলেটে এবং সুনামগঞ্জে ব্যাপক হারে আগাম বন্যা হয়েছে এবং হাওড় এলাকার বন্যার কারণে ব্যাপক বোরো ধানের ক্ষতি হয়েছে। কিন্তু সেটা তো শুধুমাত্র একটা অঞ্চল না, চলন বিলে ক্ষতি হয়েছে, চলন বিলে বন্যা হয়েছে, সেখানে ক্ষতি হয়েছে। সারা দেশে অতিবৃষ্টি হয়েছে, সেখানে বোরো ধানের ক্ষতি হয়েছে। সর্বোপরি ব্লাস্ট রোগের আক্রমণ হয়েছে এবার, এবং ব্লাস্ট রোগের আক্রমণের জন্য ব্যাপক এলাকায় বোরো ধানের ক্ষতি হয়েছে। সবকিছু মিলে ধারণা করা হচ্ছে যে 10 থেকে 12 লাখ টন চালের উৎপাদন এবার কম হবে। তো বোরোর উৎপাদন যদি এত কম হয় তাহলে এটা স্বাভাবিকভাবেই মোট উৎপাদনের উপরে তার প্রভাব পড়বে এবং বাজারে যে সাপ্লাই হয় সেই সাপ্লাইটা হ্রাস পাবে এবং সেই কারণে দাম বাড়বে। দ্বিতীয়ত, যে আমরা সবসময় দেখেছি যে যখনই 10 লাখ টন খাদ্যশস্য যখন হ্রাস পায় সরকারি গোদামে, যখন হ্রাস পেতে থাকে, 10 লাখ টনের নিচে নেমে যায়, আস্তে আস্তে এটা একটা উপরের দিকে দামটা উঠতে থাকে। তো এবার তো প্রায় 3 লাখ টনেরও নিচে নেমে গেছে চালের মোট চালের সরকারি গোদামে যে চাল রাখা হয় সেটা কমে গেছে। তো চালের মজুদ কমা এটা আরেকটা বড় কারণ। কারণ চালের মজুদ কমলে যখন বাজারে দাম বেড়ে যায় তখন সরকার প্রচুর পরিমাণে চাল ওপেন সেল দিতে পারে না। তো সেটা আরেকটা কারণ। তো এইবার যেই দামটা বৃদ্ধি পেয়েছে এটা স্বাভাবিক বৃদ্ধি না, এটা একটা অস্বাভাবিক বৃদ্ধি। কারণ এটা সব বছর 45 টাকা ছিল, সেখান থেকে 48 টাকা। এবং আমি যদি এটা আন্তর্জাতিক বাজারের সঙ্গে যদি তুলনা করি তাহলে আন্তর্জাতিক বাজারের চাইতে প্রায় 1.5 গুণ। এখন আন্তর্জাতিক বাজারে যে থাই 5% ব্রোকেন যে চালটা, এটার দাম $370 মতো। এটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে প্রতি কেজি 30 টাকা। এটা যদি ইম্পোর্ট প্যারিটি প্রাইস ধরা হয়, সেটা থাকলো ভারতের বাজারে, আমরা আজকের বাজার, ভারতের বাজার হলো 34 টাকা। হ্যাঁ, এবং বাংলাদেশে যদি আপনি ইম্পোর্ট প্যারিটি করেন তাহলে এটা দেখা যাবে যে 35-36 টাকার উপরে হবে না। তাহলে বাইরে থেকে যদি আপনি চাল নিয়ে আসেন ভালো মানের চাল, সেটাও 35-36 টাকার বেশি হবে না। সেই জায়গায় আপনি যেখানে 48 টাকা যেখানে চালের দাম, সেখানে এটা অস্বাভাবিকই বলতে হবে। এবং এটা সব বছর এটা হয় না, এবছরে হয়েছে। এবছর হওয়ার ওই দুইটাই কারণ। এটা কারণ চালের উৎপাদনটা মার খেয়েছে, আর দ্বিতীয়ত সরকারের ফুড ম্যানেজমেন্টে কিছুটা সমস্যা হয়েছে। কারণ তারা প্রেডিক্ট করতে পারে নাই যে তাদের স্টক এত নিচে নেমে যাবে এবং বোরোর সময়ে যে তারা খুব দ্রুত প্রকিউর করতে পারবে না, এটা তারা প্রেডিক্ট করতে পারে নাই। এই ক্ষেত্রে যেটা করা দরকার ছিল সেটা হলো খুব দ্রুত বাইরের থেকে চাল নিয়ে এসে সরকারের স্টকটাকে বাড়িয়ে দেয়া এবং ওপেন সেলের ব্যবস্থা করা। সেটা করতে বিলম্ব হয়েছে, এটা দ্রুত হয় না। আচ্ছা, আমরা আসবো সরকারের কি করণীয় ছিল, আসলাম। আমরা একটু যাই রিয়াজের কাছে। রিয়াজ আহমেদ, আপনি যদি বলেন, এরকম একটি অস্বাভাবিক দাম আমরা পরিলক্ষিত হচ্ছে এবং আপনি নিজেও রিপোর্ট করেছেন, আমি দেখেছি যে রিপোর্ট করেছেন, প্রথম আলোও রিপোর্ট এসছে।
এই যে বাজার পরিস্থিতিটা 2 টাকা 3 টাকা বাড়তে পারে, মোটা চালের দাম একেবারে 35, যেখানে 33-35 টাকা ছিল গত বছর, সেটা 48-50 টাকা, এবং পার্শ্ববর্তী দেশ ভারতেও যেখানে 34 টাকা এই মোটা চালের দাম, পাকিস্তানে 38 টাকা, তারপরে আমরা দেখছি থাইল্যান্ডে আরো কম 33 টাকা, সেখানে বাংলাদেশের এই দাম এত বেশি হলো কেন? এটা কি কোনো কারসাজি, না আমাদের কোনো ভুল পদক্ষেপের কারণে হলো? প্রথমত এটা নো জাস্টিফিকেশন, তারপরে বলি কস্ট অফ প্রোডাকশন কিন্তু বাংলাদেশে অন্যান্য আপনি যেসব দেশের নাম বললেন তার থেকে বেশি এই মুহূর্তে। কস্ট অফ প্রোডাকশন বাংলাদেশে এই জন্য বেশি যে বাংলাদেশে যে ইরিগেশন এবং ইনপুট ম্যানেজমেন্ট যেগুলো বোরো ধানের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, সেগুলোর যে গভর্নমেন্টের এখানে অনেক আপনার সারের দামে যেমন ভর্তুকি আছে, বিভিন্ন কিছু আছে, তারপরেও এখানে এই পার ইউনিট আপনি বলছেন উৎপাদন খরচ বেড়েছে, উৎপাদন খরচ অবশ্যই বেড়েছে, এবং সেগুলো কিন্তু কম্পেয়ার করলে আমাদের আশেপাশের দেশের তুলনায় কিছুটা বেশি, কিন্তু সেটা কোনোভাবেই জাস্টিফাই করে না যে এন্ড প্রাইসে এসে খুচরা বাজারে এতটা দাম বৃদ্ধি পাবে। সেটা জাহাঙ্গীর সাহেব এইমাত্র যে দুটো পয়েন্ট বললেন আর কি, সেগুলো তো অবশ্যই কারণ। এবং তার সাথে আমি অ্যাড করবো এইটুকু যে এখানে পলিসি মেজার্স যেগুলো গভর্নমেন্ট থেকে রাইট টাইমে নেওয়ার দরকার ছিল সেগুলো তারা নিয়েছে কিনা এটা আমাদের একটু রিভিজিট করতে হবে। যেমন আমি ওপেন মার্কেট সেলের কথা বলতে পারি, জানুয়ারি পরে শুরু করেছে, কিন্তু জানুয়ারি মাস থেকে এবছর ওপেন মার্কেট সেল অপারেশনে ছিল, যেটা গত 2 সপ্তাহ ধরে নাই। কারণ শুরু করেছে কিন্তু অনেক পরে আমরা যে দেখেছি। আমি একটা ধারাবাহিক ওপেন মার্কেট সেলের কথা বলছি চালের, যেটা আপনি ঢাকার শহরেও রাস্তায় রাস্তায় দেখে থাকবেন, যে আজ থেকে 2 সপ্তাহ আগে পর্যন্ত সরকার সেই জানুয়ারি মাস থেকে দিয়ে গেছে পুরোটা সময় ধরে। একই সাথে গত বছরের বাজেটে এই জিনিসটা প্ল্যানের মধ্যে ছিল না, এটা বাজেট উত্তর প্ল্যান। সেটা হচ্ছে যে সরকার সিদ্ধান্ত নিল যে আমি 10 টাকা কেজি দরে অনেক গরিব লোককে, সেটা 50 লক্ষ লোক, সেই লোককে আমি চাল খাওয়াবো। তো সেটার জন্য খাদ্য গুদামে যে চাল ছিল সেখান থেকে সেটার জন্য অ্যালোকেশন ছিল 7.5 লক্ষ টন। তো এই যে আমি যে ডিস্ট্রিবিউশন প্রসেস করছি, তখন আমার খেয়াল রাখা অবশ্যই দরকার ছিল, যেটা জাহাঙ্গীর ভাই একটু আগেই বললেন, যে মিনিমাম সিকিউরিটি স্টক যেটা গভর্নমেন্টের খাদ্য গুদামে থাকা দরকার, এটার একটা অন্য ধরনের ভ্যালু আছে। কারণ এইটা ইন্ডিকেশন দেয় মার্কেটকে যে যারা প্রাইভেট অপারেটরস আছে, অর্থাৎ মার্কেটে তো সরকার চাল সাপ্লাইয়ের সাথে খুব কমই জড়িত, এটা হচ্ছে বেসরকারি পর্যায়ের ব্যবসা, কৃষকের ব্যবসা, মিলার্সদের ব্যবসা। তো তারা যখন এই খবরগুলো পায় যে এই মুহূর্তে আমি যদি দাম বাড়িয়ে দিই মার্কেটে, তাহলে সরকার কোনো ইন্টারভেনশন করতে পারবে না, কারণ সরকারের আজকে স্টক হচ্ছে সরকারের 1,94,000 টন, অর্থাৎ 2 লক্ষ টনের চেয়েও কম চালে। আচ্ছা, এটা কি পরিমাণ থাকলে বলা যেতে পারে যে আমরা যথেষ্ট আছি, আমরা সিকিউর অবস্থায় আছি? গত বছরের আজকের দিনে স্টক ছিল 6 লক্ষ টন। 6 লক্ষ টন, অনেক বেশি। আচ্ছা ডক্টর জাহাঙ্গীর, এটা আমি আপনাকে বলেছি যে 10 লক্ষ টন একটা সিকিউর অবস্থায় আমরা বলতে পারি। চাল এবং গমে মিলে যদি 10 লাখ টন থাকে, তাহলে সরকারের কাছে এনাফ মজুদ থাকে যে যখন বাজার কোনো কারণে যদি উপরে উঠে যায়, তাহলে খুব দ্রুত ওপেন মার্কেট সেল দিয়ে বাজারটাকে নিম্ন গতিতে নিয়ে আসা যায়। তো এটা ঠিক বরুর মৌসুমে আমরা এটা এক্সপেক্ট করতে পারি না, কারণ এটা তো গভর্নমেন্ট তো বিভিন্ন ভাবে, বিশেষ করে যে 10 টাকা কেজি চাল এটা দেয়া হয়েছে, এটা সাধারণ মানুষের উপকৃত হয়েছে, কিন্তু দ্রুত স্টকটা কমে গেছে এবং সরকারের ধারণা ছিল যে বরুর মৌসুমে এটা রিকভার করবে, কিন্তু বরুর মৌসুমে এটা রিকভার করা এত দ্রুত রিকভার করা সম্ভব হচ্ছে না, কারণ সারপ্লাস, মার্কেটেবল সারপ্লাসটা কৃষকের এবছর কম। কাজে এই কারণে যত দ্রুত করে সরকার বাইরে থেকে চাল আনার দরকার ছিল তত দ্রুত আনতে পারে নাই। এইটা একটা সমস্যা। এইটা আমি বলবো যে এটা ম্যানেজমেন্ট প্রবলেম, ফুড মিনিস্ট্রির এটা ম্যানেজমেন্ট প্রবলেম। এই ম্যানেজমেন্টটা আরো ভালো হলে, আরো স্বচ্ছ হলে, আরো ভালো হলে, তাহলে এই ক্রাইসিসটা মোকাবেলা করা সম্ভব হতো, এবং এখনো এটা ক্রাইসিসটা মোকাবেলা করা সম্ভব। এবং এটা ক্ষেত্রে G2G যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে এখন, G2G ইম্পোর্ট করা, চাল ইম্পোর্ট করা, এটা একটা খুব ভালো। আরেকটি কথা যেটা রিয়াজ বলছিলেন যে আমাদের উৎপাদন খরচ পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এটা
সঠিক কথা, উনি রিয়াজ আহমেদ সাহেব খুব সঠিক কথা বলেছেন। দুটো কারণ, এটা প্রধান দুটো কারণ। একটা হলো যে আমাদের যে ইরিগেশন কস্ট একটা মেজর কস্ট, এবং ইরিগেশন কস্ট আমাদের দেশে এখন সবচেয়ে বেশি, কারণ বাংলাদেশ তেলের দাম তো সব জায়গায় কমেছে, বাংলাদেশে তো খুব একটা কমে, মাত্র 3 টাকা কমিয়েছে, যেটা খুব প্রভাব ফেলেনি গ্রাম পর্যায়ে, এটা কোনো প্রভাব ফেলেনি। এবং চালের দাম এখানে তেলের দাম হয়তো আরো অনেক, অন্তত 30 টাকা কমানো সম্ভব ছিল, সেখানে 3 টাকা কমানো, এটা খুব কমানো বলা যায় না। কাজেই কৃষকরা মানে ইন্টারন্যাশনাল প্রাইস যা তার চেয়ে অনেক বেশি প্রাইসে আমাদের বাংলাদেশের কৃষকরা তেলের দাম দিয়েছে, ইরিগেশন কস্ট দিয়েছে, এটা হলো একটা। 2 নম্বর, আমাদের শ্রমিকের মজুরি খুব দ্রুত বেড়ে গেছে, শ্রমিকের মজুরি খুব দ্রুত বেড়ে গেছে। সেটা তো আমি মনে করি ভালো লক্ষণ না, ভালো লক্ষণ, অর্থনীতির জন্য এটা ভালো। অর্থনীতি যখনই উন্নতির দিকে যাবে তখন শ্রমিক মাইগ্রেট করবে, কৃষি থেকে শ্রমিক মাইগ্রেট করবে। এবং এখনো আমাদের প্রায় 43% শ্রমিক কৃষিতে আছে। আমরা মনে করি এটা আরো দ্রুত অনেক বেশি নেমে যাওয়া দরকার। পৃথিবীর সব দেশেই একসময় কৃষিতে শ্রমিক বেশি ছিল, কিন্তু এখন তো উন্নত দেশগুলোতে এখন তো 2-3% আছে শ্রমিক কৃষিতে কাজ করে। এখন এখানে যে আমাদের যে যন্ত্রায়নটা, কিন্তু এটার সঙ্গে সঙ্গে যে যন্ত্রায়নটা যত তাড়াতাড়ি করে আসা দরকার ছিল, সেটা খুব তাড়াতাড়ি হয় নাই, সেটা এখনো অনেক পিছিয়ে আছে, এইটা অনেক পিছিয়ে গেছে। আসি আপনার কাছে। আচ্ছা, রিয়াজের কাছে আবার একটু যাই। রিয়াজ, আপনি বলছিলেন যে আমাদের উৎপাদন খরচ অনেক বেশি, কিন্তু আমরা জানি যদি আমরা বাইরের থেকে চাল আমদানি করতাম এবং সেখানে যদি চালের আমদানি খরচ কম হতো, দাম কম হতো, তাহলে সমস্যাটা কোথায়? আমরা সেটা করতে পারছি না কেন? দাম কম হবে না আসলে, কেন কম হবে? কারণ হলো যে সরকার যে এখন ইম্পোর্টের জন্য 3টা টেন্ডার ফ্লোট করেছে 50,000 করে, এবং ভিয়েতনাম থেকেও G2G পদ্ধতিতে যেটা আনবে, সেটার যে কস্টিংটা হবে, এখন সরকার যদি মনে করে যে না আমি 25% শুল্ক আমি দিব না, 25% ভিয়েতনামে যদি 33 টাকা চাল হয়, হ্যাঁ, তাহলে আমি যদি সেটা ইম্পোর্ট করে আনি, এটার একটা ইম্পোর্ট প্যারিটি প্রাইস আছে, সেটাতে কিন্তু এটা টাকার অ্যামাউন্ট আর একটু বাড়ে। প্লাস হলো যে গভর্নমেন্টের 25% ইম্পোর্ট এর উপরে শুল্ক আছে, সেটা তো গভর্নমেন্ট আনলে তো সেই শুল্ক তো গভর্নমেন্টও দিবে। কেন? গভর্নমেন্টও দিবে শুল্ক। এবং এই প্রাইভেট ইম্পোর্টারদের জন্য আমি ওই কথার সূত্র ধরে বলি যে যখন আমি দেখছি যে ঠিক আছে আমি গরিব মানুষকে একটা তো খাদ্য বান্ধব দিচ্ছি, ঠিক আছে, সরকার সিদ্ধান্ত নিলে দিতেই পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাকে রিপ্লেনিশ করা, অর্থাৎ আমার গোডাউনে যে এটা কমে যাচ্ছে সেটাকে রিপ্লেনিশ করার জন্য তখনই আমি ইভেন এই ট্যাক্স মেজার্সও নিতে পারতাম। মানে আপনি 25% রাইস ইম্পোর্টের উপরে কখন বসিয়েছিলেন? যখন বাংলাদেশের বাজার 2-3 বছর আগে সস্তা ভারতীয় চালে এসে ভরে যাচ্ছিল, আমাদের কৃষকরা দাম পাচ্ছিল না, সেই সময়ের আঙ্গিকে সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল। এটা যে পারপিচুয়ালি রাখতে হবে এমন তো কোনো কথা নাই। আপনি 25%কে এখন 15% করে দেন, করে দেখেন যে প্রাইভেট ইম্পোর্টাররা কিছু চাল নিয়ে আসতে পারে কিনা। সো দিজ আর দ্য স্টেপস যেগুলো নিতে হবে। তা নাহলে কিন্তু যেটা হচ্ছে, এখন আর কৃষকের কাছে ধান নাই, এই বড় ধানটা কৃষক যা ছিল সেটা তো মিলারকে দিয়ে দিছে। এখন কেবলমাত্র 16,000 মিলস যেগুলো আছে চালকল বাংলাদেশে, তাদের যে অ্যাসোসিয়েশন মালিক যারা আছে তাদের কাছে কিন্তু এই স্টকটা, এখন গভর্নমেন্ট তাদের কাছে এখন জিম্মি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনি বলছেন যে এই চালকলের কাছে জিম্মি বলছেন। আচ্ছা, আরেকটা জিনিস যদি আপনার কাছে আমি এইভাবে জানতে চাই যে সরকার এই পর্যন্ত নেওয়া যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো কি সঠিক ছিল? আর কি কি পদক্ষেপ নিতে পারত? জি, আর যেসব পদক্ষেপ নিতে পারতো সেটা হলো যে অফকোর্স এটা গভর্নমেন্টের পলিসি ইস্যু, যে সরকার এটা রিকগনাইজ করবে কিনা। এই শুরুতেই আমি যেটা বলছি যে কস্ট অফ প্রোডাকশন অফ বোরো রাইস পার্টিকুলারলি ইন বাংলাদেশ ইজ ভেরি হাই, এবং এটা কৃষককে ওই একটা সার্টেন প্রাইস লেভেলে মার্জিন দিতে হবে, না দিলে সে কিন্তু গত 2 বছর আগে ইউএসডিএ রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে বোরো থেকে লোক সরে যাচ্ছে না। কিন্তু আমাদের দেশে ওই প্রান্তিক পর্যায়ে কৃষকরা কি এই দামটা পায়? যে মানে যেটা আরেকটা প্রসঙ্গ, আমি আপনি কিনে খাই, সেই প্রসঙ্গেও আসছি। কিন্তু সরকার যেটা প্রাইস অফার করছে বোরো রাইস, গভর্নমেন্টের গোডাউনটা ভর্তি করার জন্য সরকার তো কৃষকের কাছ থেকে কিনতে হবে বা মিলারের কাছ থেকে কিনতে হবে। যে প্রাইসটা এবার অফার করছে সেটা হচ্ছে 34 টাকা। এখন আপনি মার্কেটে মোটা চাল বলছেন 45 থেকে 48 টাকা, ইন বিটুইন 39-40 টাকায় বাজারে কিন্তু চাল বিক্রি সম্ভব, কৃষকও বিক্রি করতে পারে। তো ওই টাকায় বিক্রি না করে সরকারের গুদামে কেন সে 34 টাকা দিয়ে দিবে? যার ফলে এখন সরকার কিন্তু চাল পাচ্ছে না, ইন্টারনালি চাল পাচ্ছে না, সে শুধুমাত্র
বিদেশ থেকেই ইম্পোর্ট করতে পারবে, কারণ বাংলাদেশের কৃষকদের হাতে এখন নাই, এখন মিলার্সদের হাতে। তারা কিন্তু দিচ্ছে না, কারণ তারা ভাবছে যে আমি সরকারকে দিয়ে কি করব, এখন তো বাজার বেশ উঠতি, এই দামে বেচতে থাকি, সো দে আর মেকিং মানি, মেকিং প্রফিট। তো এখানে আপনি যেটা বলছেন যে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারতো, সেটাও একটা কথা হচ্ছে যে ইম্পোর্ট ডিসিশন আরো কিছুদিন আগে নেওয়া যেতে পারতো কিনা, কারণ আপনি জানেন যে হাওরের লসের শুরু কিন্তু এন্ড মার্চ থেকে, অর্থাৎ এইবারে হাওরে এত বেশি লস হলো কেন, কারণ হলো যেই জিনিসটা আমরা এপ্রিলের শেষের দিকে দেখি সেটা মার্চের শেষে, অর্থাৎ প্রায় 20-25 দিন আগে ফ্ল্যাশ ফ্ল্যাটটা হয়েছে। তো তখন আমার বোঝা উচিত ছিল যে এপ্রিলের শেষের দিকে হলে হাওর অঞ্চলে কৃষকরা যেই পরিমাণ ধান তুলে ফেলতে পারে, একটু আধা কাঁচা পাকা মিলায়ও, সেটা মার্চে কোনোভাবেই সম্ভব না। তো এখন গত সপ্তাহে সংসদে মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী উনি ফিগার দিয়েছেন যে 9 লক্ষ সম্ভবত 65,000 মেট্রিক টন হাওরে ক্ষতি। তো আমরা যেটা বলতেছি যে 10-12 লক্ষ টন ক্ষতি হবে, আমার এটা মনে হচ্ছে এটা খুব কনজারভেটিভ এস্টিমেট, বিকজ আরো অনেক বেশি 19টা জেলায়, 64টা জেলার মধ্যে 19টা জেলায় এবার ছত্রাক আক্রমণ করেছে, ফাঙ্গাল অ্যাটাক। নট নেসেসারিলি যে সমস্ত ক্ষেত করে ফেলছে তা না, কিন্তু এইটার অ্যাসেসমেন্টটা কি সেটা আমরা এখনো সরকারের দপ্তর থেকে পাইনি। অর্থাৎ রাইস ব্লাস্ট রোগে কতটুকু ধান নষ্ট হয়েছে সেটার একটা অ্যাসেসমেন্ট আসা উচিত, এবং সেটাও পাবলিক করা উচিত। সরকার যেমন হাওরের লসটাও মানুষকে জানালেন, ওইটাও জানানো দরকার, সো দ্যাট অ্যাসেসমেন্টটা হয় যে আমরা কি এখন তাহলে কিছুটা ট্যাক্সে রেয়াত দিব কিনা, কিছু প্রাইভেট ইম্পোর্টার্সকে অ্যালাউ করবো কিনা যে তোমরা চাল নিয়ে আসো, এই ধরনের মেজার্স গুলো নেওয়ার দরকার আছে। আচ্ছা, আমার কথা হলো যে চালের দাম, উনি যেটা বলেছেন যে উৎপাদন কস্ট বেশি, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত যে চালের দামটা নির্ধারণ করার জন্য শুধু উৎপাদন খরচের উপর নির্ভর করলে চলবে না, যেটা আমরা করি সাধারণত। এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস এবং ইন্টারনাল মার্কেট প্রাইস, এইগুলো চিন্তা করতে হবে। গত বছর মার্কেট প্রাইস চিন্তা করতে, সবগুলো কথা চিন্তা করে তারপরে মার্কেট প্রাইসটা নির্ধারণ করা দরকার, যেটা আমরা সাধারণত করি না। আর দ্বিতীয়ত আপনার যে প্রশ্নটা ছিল রিয়াজ আহমেদ সাহেব, আমি তার সঙ্গে সহমত পোষণ করি যে আমাদেরকে অবশ্যই খুব দ্রুত আমদানির উপর কিছুটা নির্ভরশীল হতে হতো। যখন সেটা কি আমরা কি দেরি করে ফেলেছি? এটা আমরা দেরি করে ফেলেছি, এক। 2 নম্বর, যে এই যে ইম্পোর্ট ট্যাক্সটা যে 25% বা 28% যেটা করা ছিল, সেটা তো সর্বকালের জন্য না। এটা আজকে আমাদের দেশে চালের ঘাটতি আছে, আজকে এটা কমে যেতে পারে, আবার যখন চালের ঘাটতিটা চলে যাবে এটা আবার সঙ্গে সঙ্গে বেড়ে যেতে পারে। তো এটা তো কখনো দেশের উৎপাদনের পরিস্থিতির উপর নির্ভর করে, আমাদের দেশের সরবরাহের উপর নির্ভর করে আমাদেরকে এই রেটটা নির্ধারণ করতে হবে। তো এখন যেহেতু চালের শর্টেজ আছে, এবং যেটা বলা হয় যে 10 থেকে 12 লাখ টন কমপক্ষে আমাদের শর্টেজ চালের হবে, তো এটা তো বাইরে থেকে আনতে হবে। এই সময়টার জন্য এই সাময়িকভাবে অবশ্যই আমরা যে ইম্পোর্ট ট্যাক্সটা এটা কমিয়ে দেয়া কিভাবে যায় এটার কথা আমরা চিন্তা করতে পারি। আমি যদি আপনাকে জানতে চাই যে এই শর্টেজটা, যেটা ঘাটতির কথা বলছি আমরা, বা সেটা মানে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত বেশি ইফেক্ট হয় আমাদের? না, এটা এই যে এখন না, এখন এর আগে হয়ে গেছে, এটা অলরেডি এই বড়ুটা প্রোডাকশন হওয়ার আগে এটা হয়ে গেছে। কিন্তু ঠিক বড়ুর ভর মৌসুমে চালের দামটা এত বাড়া থাকবে, এটা কেউ কখনো চিন্তা করে না। এটাই আমি আপনাকে বলছি যে এটাই অস্বাভাবিক, এবং এটা হয়েছে আমাদের ম্যানেজমেন্ট সমস্যার কারণে। ম্যানেজমেন্টটা যদি সঠিক হতো তাহলে এটা হতো না। এবং চালের কথা আমরা সবসময় বলি যে আমাদের উৎপাদনটা যায়, আসলে যে প্রকৃত উৎপাদনটা কি এটা আমাদেরকে বিবেচনা করতে হবে, এবং এই ক্ষেত্রে যেটুকু ঘাটতি আছে সেইটুকু অবশ্যই আমাদের বাইরে থেকে আমাদের আমদানি করতে হবে। যদি না করা হয় তাহলে আস্তে আস্তে দামটা বেড়ে যাবে, এবং যেটা এবারে হয়েছে। কাজে এইটার জন্য আমাদের যে ঘাটতি আছে, ঘাটতিটাকে বাইরে থেকে আমাদেরকে মেটাতে হবে, এবং এটা যত দ্রুত সম্ভব সেটা করতে হবে। এখানে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদেরকে এই কনসিডারেশনও নিতে হবে যে দেয়ার আর সাম ফর্মাল ট্রেড অ্যান্ড দেয়ার আর সাম ইনফর্মাল ট্রেড। এবং বাংলাদেশ যেটা একদিকে বঙ্গোপসাগর আর 3 দিকে আমরা অলমোস্ট ইন্ডিয়া দ্বারা পরিবেষ্টিত, এই যে পরাস বর্ডার, এর মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছুই আসা যাওয়া করে, এবং সে তার সবই যে ট্যাক্স দিয়ে হচ্ছে
তা নাও হতে পারে, এটা একটা বাস্তবতা। তো সেখানে এই জাহাঙ্গীর ভাই এইমাত্র যে কথাটা বললেন যে আমাদের প্রকৃত রাইসের প্রোডাকশন কত, এটা আমরা খুব সায়েন্টিফিক ওয়েতে ইয়ার্স আফটার ইয়ার আসলে ক্যালকুলেট করছি কিনা, সেটা একটা সিরিয়াসলি রিভিজিট করা দরকার। কারণ হলো যে এর কিছুটা যে ইনফর্মাল ট্রেডের মধ্যে দিয়ে এই যে 25% যে ট্যাক্সের কথা আমি বললাম, সেটা যেখানে প্রয়োজন পড়ে না, ওইভাবে করেও যে কিছু চাল আসে না, সেটা তো নিশ্চিত করে কেউ বলতে পারবে না। তো সেইটা আমরা অ্যাকাউন্ট করছি কিনা, এবং যদি না করে থাকি সেটাকেও হিসাবে আনতে হবে এবং দেখতে হবে যে আমরা আসলে কতটুকু। যেমন আমরা ইনফ্যাক্ট একটু আগে আলাপ করছিলাম যে আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলি, এই কথাটার মধ্যে কিন্তু বিস্তর ফাঁকি আছে। কারণ হলো যে আসলে চালে স্বয়ংসম্পূর্ণ এই কথাটা বলা যেতে পারে, এবং সেটাও কোনো স্ট্যাটিক বিষয় না। আজকে স্বয়ংসম্পূর্ণ আছে, আগামী বছর নাও থাকতে পারে, আবার স্লিপ করতে পারে, আবার বেড়ে যেতে পারে, এটা প্রোডাকশন। কিন্তু আমরা কিন্তু গম, আমরা কিন্তু ভুট্টা, এগুলো আমাদের প্রচুর হচ্ছে বাংলাদেশে, কিন্তু তারপরেও আরো প্রচুর পরিমাণে আমাদের ইম্পোর্ট করতে হয়। তো এই স্ট্যাটিস্টিক্স গুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আরেকটা আপনার সাথে অ্যাড করে দিই যে চালের দাম বাড়লে আমরা যেটা দেখি যে সরকারের উপর একটা চাপ বাড়ে, তো এটা কি আরো অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ আছে মনে হয়? যে চালের অন্যান্য সময় আমরা যেটা দেখেছি আর একটু ব্যাপক বা বিস্তৃতভাবে এটার, যেরকম পত্রিকা কিন্তু রিপোর্ট প্রকাশিত হয়েছে, একদম লিড রিপোর্ট, যে মানুষ এখন ভাত কম খাচ্ছে। আচ্ছা, এখানে একটি বিষয় দেখুন, চালের দামটা কম, ওয়ার্ল্ড মার্কেটে চালের দাম বেশি না, যেটা আমি আগে আপনাকে বলেছি। বাংলাদেশে চালের দামটা কিন্তু হুইট এবং ভুট্টা এগুলোর দাম কিন্তু ওয়ার্ল্ড মার্কেটেও বেশি না, বাংলাদেশেও খুব বেশি না। কাজেই আমাদের হুইট ইম্পোর্ট তো আমাদের খাওয়ার আমরা এখনো অভ্যস্ত না, কিন্তু হুইট তো আমরা অভ্যস্ত। কাজে হুইট প্রচুর পরিমাণে এবারও ইম্পোর্ট হয়েছে। কাজে আমাদের এমন কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই যে আমাদের মানুষ না খেয়ে থাকবে, এরকম কোনো আশঙ্কা নেই। কারণ প্রচুর পরিমাণে হুইট আছে এবং চালও এই বছর যা উৎপাদন হবে তাতে করে মানুষ না খেয়ে থাকবে, এ ধরনের কোনো সম্ভাবনা নেই। তবে আমরা তো শুধু আমরাই খাই না, আমরা খাই, কিছু অপচয় হয়, কিছু ইঁদুরে বাদুরে খায়, কিছু গরু বাছুরে খায়, সবকিছু মিলে হলো খায়, এবং হ্যাঁ এটা খায়। কাজেই এই সবকিছুকে ম্যানেজ করার জন্য যেটুকু পরিমাণ চাল বা যেটুকু পরিমাণ গম আমদানি করা দরকার, যেটুকু শর্টফল, এটা দ্রুত করা উচিত। রিয়াজ ভাই, আপনার কাছে একদম সংক্ষেপে 10-20 সেকেন্ডে আপনি শেষ কথা বলেন, কি করণীয় উচিত ছিল, সরকারে কি করতে পারত? আমি এখনো মনে করি যে সরকারকে এই ডোমেস্টিক্যালি যদি রাইস প্রকিউর করতে হয় এবং তার গোডাউন যেটা রিপ্লেনিশ করার দরকার, সেটার জন্য প্রাইস অফারটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। কারণ আলটিমেটলি আমরা যখন ইম্পোর্ট করব, ইম্পোর্ট প্যারিটি প্রাইস এবং শুল্ক টুল্ক সব মিলিয়ে যে প্রাইসটা দিব, সেটা যদি আমার কৃষককে 34 টাকার জায়গায় 36 টাকা 38 টাকা দেওয়া যায় কিনা, এটা একটু চিন্তা করতে হবে। জি, এখানে আমার কথা হলো যে আমাকে কৃষককে যেমন দাম বেশি দেওয়ার কথা চিন্তা করতে হবে, তেমনি ভাবে কনজিউমার যারা আছে তাদেরকেও দাম কম যাতে অফার দিতে, এই দুই দিকে উইন উইন সিচুয়েশন থাকতে হবে এবং বাজার পরিস্থিতিকে একটা নিয়ন্ত্রণে রাখতে হবে। যেটা হয়নি এটা এখন করা দরকার। আমরা আশা করি যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, সরকার যদি দ্রুত কিছু পদক্ষেপ নেয়। আপনাদের দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানে এসেছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।